নিউজরুম লাইভ নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। অডিও বিতর্কে অস্বস্তি বাড়ল বিজেপির। পুরো ভোটে প্রার্থী করার জন্য টাকা চেয়েছেন বিজেপি নেতা, আর এবার দাবি করলেন হাম নেতা শতদ্রু রায় চট্টোপাধ্যায়। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা করে তো দাও। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা চাপের হয়ে যাবে। একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। আপনার সুকান্ত মজুমদারকে আমাকে কনভিন্স করতে হবে, আমার কি আছে। টাকা দাও, পুরো ভোটে প্রার্থী হও, বলছেন বিজেপি নেতা। তৃণমূলের পোস্ট করা এই অডিও কথোপকথন ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল। টেলিফোনিক এই কথোপকথনে প্রীতম সরকার নামে যে বিজেপি নেতার গলা শোনা গিয়েছে বলে অভিযোগ। তিনি বঙ্গ বিজেপির অন্দরে পরিচিত নাম। জেলা থেকে রাজ্য সব স্তরের নেতার সঙ্গেই তাকে দেখা গেছে। রবিবার প্রীতম দাবি করেন অডিওটি ফেক। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আমার কাছে আসে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমার ছবি ব্যবহার হয়েছে, এই সম্পূর্ণটাই ফেক। এখানে আমার থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির অন্য দাবি, ইনিও গেরুয়া শিবিরের। নাম শতদ্রু রায় চট্টোপাধ্যায়, হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার বা হামের নেতা। ফোনটি আমি পেয়েছিলাম, শতদ্রু রায়, আমি নিজে পেয়েছিলাম ফোনটি, এবং যেইখান থেকে ফোন এসেছিল প্রীতম সরকার এবং যিনি ভারতীয় যুব মোর্চা নেতৃত্বে ছিলেন। আমি ডিরেক্টলি রাজ্য সভাপতিকেও বলেছি, পলিটিক্যাল ব্রোকার্স শুধু ভারতীয় জনতা পার্টি নয়, বিভিন্ন দলে এইসব পলিটিক্যাল ব্রোকার্সরা ঘুরে বেড়াচ্ছে। এনডিএর শরিক দল হাম ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হন শতদ্রু। তার হয়ে প্রচারে নামেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। এহেন শতদ্রুর টেলিফোনিক কথোপকথনের সত্যতা স্বীকার করে নেওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বঙ্গ বিজেপি। তাদের হাতিয়ার চক্রান্তের তত্ত্ব। শতদ্রু বাবু তো আজকে এলেন আমার সাথে, এই কিছু আজকে দেখা করে গেছেন। এর আগে তো ওনার সাথে আমার কোনো দেখা হয়নি। ভয়েস রেকর্ডটা পাওয়া গেছে বা যে ভিডিও পাওয়া গেছে সেটি সঠিক কিনা, অর্থাৎ যার গলা বলা হচ্ছে তার ভয়েস কিনা, এটা প্রথমে প্রুভ করতে হবে। পার্টির পদাধিকারী না, তাকে কিভাবে শোকজ করবেন আপনি? এরা তো অর্থ দিয়েই সবকিছু করে। তথাগত রায় তো নিজেই বলছে যে প্রচুর অর্থ দিয়ে আমরা একে দাঁড় করিয়েছি, ওকে দাঁড় করিয়েছি। এই সমস্ত ঘটনাটারই তদন্ত হওয়া উচিত। অডিওর সত্যতা খতিয়ে দেখেনি নিউজ 18 বাংলা। তবে পুরো ভোটের আগে ভাইরাল হওয়া এই অডিও কথোপকথন ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। নিউজ 18 বাংলা। এমন কোনো কিছু বললে আমরা পারবো। প্রার্থী, টাকা এসব নিয়ে যখন বিজেপির অন্দরে ডামাডোল চলছে, তখন এইসব নিয়ে কিন্তু তৃণমূল যথেষ্ট কড়া। টিকিট না পেলে জিহাদ নয়, দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন সুব্রত বক্সী। প্রার্থী করতে স্বচ্ছ ভাবমূর্তিতে প্রাধান্য দিচ্ছে তৃণমূল। বাদ পড়ার সম্ভাবনা বেশ কয়েকজন কোঅর্ডিনেটরের। জিহাদ ঘোষণা করার আগে 4 বার ভাববেন যে আপনি কোন পথে হাঁটছেন। পুরভোটের দামামা বেজে গিয়েছে। কে কোন ওয়ার্ডের প্রার্থী হবে তা নিয়ে নানা গুঞ্জন। এরই মাঝে কড়া তৃণমূল নেতৃত্ব। রবিবার দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের বিজয়া সম্মেলনী। এই অনুষ্ঠান থেকেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর বার্তা, টিকিট না পেলেই জিহাদ নয়। রাজনীতিতে যদি রাজনৈতিক খিদে পরিপূরণ না হয়, তাহলে এমন কোন আচরণ করবেন না যা সঠিকভাবে দলকে ক্ষতি করতে পারে। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক খিদে আপনার থাকতে পারে, এটা কোনো অপরাধ নয়, আবারও বলি, কিন্তু সেটা পরিপূর্ণতা যদি না পায়, তাহলে জিহাদ ঘোষণা করার আগে 4 বার ভাববেন যে আপনি কোন পথে হাঁটছেন। সূত্রের খবর, তৃণমূলের পুরো প্রার্থী তালিকায় থাকবে নতুন মুখ। প্রাধান্য দেওয়া হবে ইয়াং ব্রিগেডকে। টিকিট দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দুর্নীতির অভিযোগ থাকলে তাকে প্রার্থী করা হবে না। ওয়ার্ডে ওয়ার্ডে সমীক্ষা চালিয়েছে তৃণমূল। ভোট কুশলী প্রশান্ত কিশোরের রিপোর্টকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। 5 বছরের পারফরমেন্স খতিয়ে দেখা হচ্ছে। বাদ পড়ার সম্ভাবনা বেশ কয়েকজন কোঅর্ডিনেটরের। নিউজ 18 বাংলা। অন্যদিকে তৃণমূল যখন নিজেদের দলের লোককে বলছে যে জিহাদ করবেন না, তখন দলে যাতে নতুন করে কোনো জিহাদ না হয়, কোনো মনোমালিন্য না হয়, দিলীপ ঘোষ বললেন তিনি শুভেন্দু অধিকারী, তিনি দলে তার উপর সবার আস্থা আছে, আর সেই কারণেই তিনি বিরোধী দলনেতা। সবার আস্থা আছে শুভেন্দু অধিকারীর উপর। আমরাই তাকে আমাদের বিধানসভার নেতা করেছি। পশ্চিমবঙ্গের সব কার্যকর্তাদের আস্থা আছে।
শুভেন্দুতে দিলীপের আস্থা প্রকাশ অনেকেরই নজর কেড়েছে, কারণ নানা সময়ে এই দুই হেভিওয়েট নেতার দূরত্ব প্রকাশ্যে এসেছে বলে গেরুয়া শিবিরেরই অনেকে মনে করেন। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি হিসেবে দিলীপের নানা মন্তব্য শুভেন্দু ব্রিগেডের সঙ্গে তার দূরত্বের দিকে ইঙ্গিত করেছে। গত জুনে আচমকা দিল্লি সফরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, তার কাছে এমন কোনো খবরই নেই। যারা ডেকেছেন তারা জানেন শুভেন্দুবাবু এখানকার বিধানসভার বিরোধী নেতা, আর তার একটা আলাদা প্রশাসনের গুরুত্ব আছে। সেজন্য যেহেতু আমাদের সরকার আছে, এখানকার পলিসি ইত্যাদিও তার রোল সম্বন্ধে কিছু কথা হতে পারে, এটা আমাদের পার্টির তরফ থেকে কিছু জানানো হয়নি। ভবানীপুর উপনির্বাচনের আগে বঙ্গ বিজেপির অন্দরে প্রশ্ন ওঠে, নন্দীগ্রামের পর এই কেন্দ্রেও কি মমতা বনাম শুভেন্দু? তখনও দিলীপের জবাবে জল্পনা তৈরি হয়। একবার তো হারিয়েছে, আর কতবার লড়বে? অন্য কেউ হারাবে, হ্যাঁ একই লোক বারবার হারাবে কেন? দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের এক বৈঠক ঘিরেও দুই শিবিরের বিরোধ প্রকাশ্যে আসে। জন বার্লাদের এই বৈঠকে ডাক পান শুভেন্দু অধিকারী, কিন্তু ডাক পাননি দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে খবর, এ নিয়ে ভার্চুয়াল বৈঠকে অসন্তোষও প্রকাশ করেন দিলীপ। শেষ পর্যন্ত বৈঠকে দিলীপ বা শুভেন্দু কেউই যোগ দেননি। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। দিলীপ এখন পদ্মের সর্বভারতীয় স্তরের নেতা, তার গলায় শুভেন্দুর প্রতি আস্থা। সবার আস্থা আছে শুভেন্দু অধিকারীর উপর। আমরাই তাকে আমাদের বিধানসভার নেতা করেছি, পশ্চিমবাংলার সব কার্যকর্তার আস্থা আছে। তবে কি বঙ্গ বিজেপিতে শুভেন্দু দিলীপ সমীকরণে এবার বদলের ইঙ্গিত? রাজনৈতিক মহলে জল্পনা। নিউজ 18 বাংলা। অর্থাৎ সংগঠনকে আরো জোর করার চেষ্টা হচ্ছে, সংগঠনের মধ্যে যে কোনো ভেদাভেদ নেই, কোনো মনোমালিন্য দ্বন্দ্ব নেই, সেটা প্রমাণ করার চেষ্টা। আর এই সংগঠনেই জোর দিচ্ছে আরএসএসও, কারণ লক্ষ্য 2024 শিক্ষিত যুবকদের হোল টাইমার নিয়োগ করতে চলেছে আরএসএস। আর কি পরিকল্পনা রয়েছে আরএসএস এর, ঠিক কোন ভাবনা থেকে এই শিক্ষিত যুবকদের হোল টাইমার হিসেবে নিয়োগ করার এই পরিকল্পনা, সমস্তটা জানবো। অরূপ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন। অরূপ, এখন ফুল টাইমার বা সর্বক্ষণের কর্মী নিয়োগের এই পরিকল্পনা বা এই বিষয়টা, এটা কিন্তু একেবারে নতুন নয়, কিন্তু যেটা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেটাই হচ্ছে যে 2024কে লক্ষ্য রেখে গোটা দেশে সমস্ত যুবকদের এই হোল টাইমার পদে যে নিয়োগ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মোটামুটি গত যে অক্টোবরে যে কর্ণাটকে যে অধিবেশন হয়েছে কংগ্রেস, সেখানে নীতিগতভাবে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। কিন্তু অখিল ভারতীয় যে সম্মেলন হবে আগামী 2022-এর মার্চ এপ্রিল নাগাদ, সেই সম্মেলনে এটা আনুষ্ঠানিকভাবে শিলমোহর পড়বে। প্রস্তাব যেটা রয়েছে সেই এই যুবকদের, বিশেষ করে শিক্ষিত যুবক যারা কম বেশি ইংরেজি জানেন এবং পাশাপাশি বাংলা তো বটেই, এবং কোন একটি স্থানীয় ভাষায় দক্ষতা থাকবে, এই ধরনের যুবকদের নির্বাচন করা হবে। অবশ্যই সংগঠনের বিষয়ে তাদের সম্যক জ্ঞান থাকা দরকার। সব মিলিয়ে এদের প্রতি মিউনিসিপ্যালিটিতে কম বেশি 10 থেকে 15টি ওয়ার্ডের দায়িত্ব তাদেরকে দেওয়া হবে, এবং সেই 10-15টি ওয়ার্ড ধরে গোটা রাজ্যে সমস্ত পুরসভা কেন্দ্রিক এই যে ভাবনা, তার মূলে কিন্তু রয়েছে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করবার যে চেষ্টা বারবার নিয়েছে, সেটাই এর মধ্যে প্রতিফলিত। অনেক ধন্যবাদ অরূপ। সংগঠন জোরদার করার চেষ্টা করছে বিজেপি, আরএসএস, তৃণমূল অবশ্যই, আর এর মধ্যেই বাড়ছে সংঘাতের আবহ। এবার সিবিআই ইডি ডিরেক্টরদের মেয়াদ নিয়ে, তাদের মেয়াদ 2 থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, আর এই নিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। তার মধ্যে সোমবার আইবি ডিরেক্টর, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা সচিবের মেয়াদ 2 বছর করে বাড়ালো কেন্দ্র। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের মতো এবার সিবিআই ইডির ডিরেক্টররাও টানা 5 বছর পদে থাকতে পারবেন। জোড়া অর্ডিন্যান্স জারি করে সেই ব্যবস্থাই করল মোদী সরকার। এর জন্য কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন আইন এবং দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইন সংশোধন করা হলো। নয়া অর্ডিন্যান্স অনুযায়ী প্রথমে 2 বছরের জন্য সিবিআই এবং ইডি ডিরেক্টর পদে নিয়োগ করা হবে, তারপর 1 বছর করে মেয়াদ বৃদ্ধি।
অর্ডিন্যান্সে কেন্দ্রের যুক্তি জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত। মোদী সরকার যে যুক্তি দিক না কেন, বিরোধীরা এর পিছনে অন্য গন্ধ পাচ্ছে। সিবিআই প্রধানমন্ত্রী দপ্তরের অধীনস্থ, আর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইডি। ইডির মাথায় এখন এসকে মিশ্রা, যিনি মোদী ঘনিষ্ঠ বলে পরিচিত। 1984 ব্যাচের এই আইআরএস অফিসার 18 নভেম্বর মেয়াদ শেষ হওয়ার কথা। সম্প্রতি ইডির ডিরেক্টর পদে এসকে মিশ্রার মেয়াদ বৃদ্ধিতে সম্মতি দেয়নি সুপ্রিম কোর্ট। কেন্দ্রের এই অর্ডিন্যান্সের সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশের বিরোধ দেখছেন অনেকে। সংসদকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পেছনের দরজা দিয়ে এই অর্ডিন্যান্স নিয়ে এসে সরকার যে কর্তৃত্ববাদী মনোভাব দেখালেন, এটি একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ করা। বর্তমানে সিবিআই ইডির হাতে রয়েছে চিটফান্ড, কয়লাকাণ্ড এবং নারদের মতো গুরুত্বপূর্ণ মামলা। এই পরিস্থিতিতে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে রাজনীতির অঙ্ক দেখছে বিরোধীরা। টুইটারে ডেরেক ওব্রায়েন লিখেছেন, দুটি নির্লজ্জ অর্ডিন্যান্স। इससे खराब अध्यादेश, इससे गैर कानूनी अध्यादेश कोई नहीं हो सकता। और मेरा यह मानना है कि सारे राजनीतिक दलों को इस अध्यादेश को उच्चतम न्यायालय में चुनौती देनी चाहिए। পেশেন্ট অফিসারদেরকে সময়কাল বাড়িয়ে যে তার সেবা নেওয়া যায়, দোষের কি আছে? পশ্চিমবাংলায় কি হচ্ছে? চিফ সেক্রেটারি রিটায়ার্ড হওয়ার পর তাকে আবার কাজে লাগানো হচ্ছে। এক মেয়াদ বৃদ্ধি নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার আরেক মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। নির্দেশিকা জারি করে প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র সচিবের মেয়াদ 2 বছর বাড়ানো হলো। মেয়াদ বাড়ানো হয়েছে গোয়েন্দা সংস্থা র এবং আইবি ডিরেক্টরদেরও। নিউজ 18 বাংলা। বেতুনের জাতীয় সড়কে পড়ে রয়েছে অর্ধদগ্ধ দেহ। আংটি আর গলার চেন দেখেই সাংবাদিককে শনাক্ত করেন তার পরিবার। নিউজ 18 বাংলা। মাথার দাম ছিল 50 লক্ষ। সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও শীর্ষ মাওবাদী নেতা মিলিন্দ তেলতুম্বে শনিবার গড়চিরৌলির এনকাউন্টারে নিহত এই মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা। মহারাষ্ট্রের গড়চিরৌলির মার্দিনতলা কুর্চি এলাকা। শনিবার সকাল থেকে শুরু গোলাগুলি। শীর্ষ মাওবাদী নেতা ঘাঁটি গেড়েছে খবর পেয়ে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের স্পেশাল অ্যাকশন গ্রুপ C60 কমান্ডো বাহিনী। গোটা 3 পুলিশ মাওবাদী গোলের লড়াই। সেই এনকাউন্টারে মৃত্যু মাওবাদী কমান্ডার মিলিন্দ তেলতুম্বের। মোট 26 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। हमारी पार्टीज ने उस एरिया को सर्च किया तो उस एरिया में हमको नक्सल का बड़े पैमाने पे सामान मिला। बहुत ज़्यादा मात्रा में सोफिस्टिकेटेड वेपन्स मिले, एम्यूनिशन मिले और उसके साथ साथ हमें 26 नक्सल के डेड बॉडी मिले, जिसमें 6 फीमेल और 20 मेल का समावेश है। মিলিন্দ তেলতুম্বে ওরফে দীপক তেলতুম্বে। মাথার দাম ছিল 50 লক্ষ টাকা। তেলতুম্বে সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য। মাওবাদীদের এমএমসি জোনেরও প্রধান ছিলেন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় নিয়ে এমএমসি জোন। এমএমসি জোনে মাওবাদী সংগঠনে মিলিন্দ তেলতুম্বেই ছিলেন শেষ কথা। মিলিন্দ ভীমা কোরেগাঁও মামলার অন্যতম অভিযুক্ত। এর আগে 2018-এ গড়চিরৌলিতে এনকাউন্টারে 40 জন মাওবাদীর মৃত্যু হয়। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। 2018-র পঞ্চায়েত ভোট নিয়ে অনুতাপের সুর এবার অনুব্রত মণ্ডলের গলায়। মঞ্চে দাঁড়িয়েই ভুল স্বীকার করে নিলেন বীরভূমের জেলা সভাপতি। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে থাকবে। দু 2018-র পঞ্চায়েতের মনোনয়ন পর্বেই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার বার্তায় সুপারহিট হয়েছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের 42টি জেলা পরিষদের মধ্যে 42টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। প্রতিপক্ষ নেই। এবার আর এমন জয় চান না উন্নয়নের উদ্যোক্তা। গলায় অনুতাপের সুর। মানুষের দায়িত্ব নেওয়া দরকার। উনি প্রশ্ন করতে পারেন আমাকে
যে কেন তবে তেরোটা ভুল করেছিলেন, দৃষ্টান্ত 19 সেখানে ভুল করেছিলেন, অন্যায় হয়েছে। ওনার দয়ায় মানুষ ভোট দেবে, উনি চাইলে মানুষ ভোট দিতে পারবে না। এটাই হচ্ছে বীরভূম জেলার বর্তমান পরিস্থিতি। সেই কথাটা উনি জনসমক্ষে স্বীকার করেছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির উন্নয়ন মন্তব্য নিয়ে কলম ধরেছিলেন কবি শঙ্খ ঘোষ। তার জন্যও কেষ্টার রোষের মুখে পড়তে হয় কবিকে। কিন্তু কেন এই অনুশোচনা? রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এবারের বিধানসভা ভোটেই স্পষ্ট হয়ে গেছে বিরোধী শক্তি কতটা দুর্বল। জমি হারানোর এখন কোনো ভয় নেই শাসক দলের, তাই শুদ্ধিকরণের প্রস্তুতি। আজকের যে অবস্থা, সেই জায়গায় কিন্তু তাদের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যদি আগে কিছু ভুল হয়ে থাকে সেই কথাটা মেনে নেয়া। আমি মোটের ওপর বলবো যে রাজনীতিতে এই ধরনের একটা চৈতন্যবোধের জন্ম হলে সেটা সত্যি মানুষের পক্ষে ভালো। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এমন অনুশোচনা কিন্তু নতুন নয়। এর আগেও একাধিক মঞ্চে 2018 পঞ্চায়েত ভোট নিয়ে অনুতাপের সুর শোনা গেছে কেষ্টার গলায়। নিউজ 18 বাংলা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়, নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি, জেলায় না ঢুকতে দেওয়ার হুমকি হাওড়া তৃণমূল সাংসদের। মন্তব্যে নারাজ রাজীব। ঢুকতে দেবো না, যত বড় মাতব্বর হোক। বহু কষ্টের দিনে চলে গেলে বাবা, আর সেদিনে তোমরা ভাবলে দিদি হেরে যাবে। এই চলে গেলে, প্লেনে উড়ে গেলে, কি সুন্দর খাওয়া দাওয়া পেলে, হ্যাঁ, আবার এসে হেরেছে, আবার দিদির ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কারণে আমি মানতে পারবো না, কোনো কারণে মানতে পারবো না। কারোর নাম করেননি, তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কে তা বুঝতে কারোরই বাকি নেই। হাওড়ারই আরেক তৃণমূল নেতা। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে, ভোটের পর আবার তৃণমূলে ফিরেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি ভুল করেছিলাম, আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম, আমি সত্যি অনুতপ্ত। আমাকে তখন ভুল বোঝানো হয়েছিল যে আমাকে সবাই না ভুল বুঝিয়েছে। আরে বুড়ো দামরা ভুল বুঝতেন কি করে? की पकड़ है SRMB विनग्रिड सीमेंट को पकड़ेगी टाइट, आपके घर को रखेगी ऑलवेज ऑलराइट। SRMB TMT चैंपियंस की पसंद। দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে কেন্দ্র, দিল্লির সরকার। অন্যের ওপর দায় চাপাচ্ছেন কেন, তোপ শীর্ষ আদালতের। সব পক্ষ নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠক করতে কেন্দ্রকে নির্দেশ শীর্ষ আদালতের। দূষণ মামলায় দিল্লির কেজরিওয়াল সরকারকে কার্যত তুলোধনা সুপ্রিম কোর্টের। কেন্দ্রের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট দেশের শীর্ষ আদালত। সোমবারও দিল্লিতে মাত্রাতিরিক্ত দূষণ। আদালতে বিজেপি পরিচালিত দিল্লি পুরসভার ভূমিকার কথা তুলতেই তোপের মুখে দিল্লির আপ সরকার। ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, আপনারা কি পুরসভার ওপর দায় চাপাচ্ছেন? নিজের দায় অন্যের ওপর চাপাতে চাইছেন। দিল্লির কেজরিওয়াল সরকারের খরচের অডিটের নির্দেশের হুঁশিয়ারি ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের। বিচারপতি সূর্যকান্ত বলেন, এসব বাজে অজুহাত দেখালে আদালত বাধ্য হবে আয় এবং প্রচারে কত খরচ হচ্ছে তার জন্য অডিটের নির্দেশ দিতে। ফসলের গোড়া পোড়ানোয় দূষণ বাড়ছে, দিল্লি সরকারের এমন দাবি নিয়েও ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কেন্দ্র জানিয়েছে ফসলের গোড়া পোড়ানোয় মাত্র 10% দূষণ হয়। বিচারপতি সূর্যকান্ত বলেন, এরপরেও শুধুমাত্র কৃষকদের উপর দায় চাপানোর মানে হয় না। অযথায় নিয়ে হইচই করা হচ্ছে। দিল্লিতে কি সব গাড়ির ঢোকা বেরোনো বন্ধ করা যায় না? শনিবারের শুনানিতে দিল্লিতে লকডাউন চালুর কথা ভাবার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। সোমবার দিল্লি সরকার আদালতে জানায়, লকডাউন করতে প্রস্তুত দিল্লি, কিন্তু গোটা এনসিআর এ লকডাউন না করলে বিশেষ লাভ হবে না। हम दिल्ली के अंदर लॉकडाउन के लिए भी तैयार हैं, लेकिन ये सारी चीजें इफेक्टिव तब होंगी जब पूरे दिल्ली, हरियाणा, जो है उत्तर प्रदेश, सभी मिल करके जब एनसीआर में लॉकडाउन होगा तो इसका इम्पैक्ट होगा। সুপ্রিম কোর্ট এদিন বলে, দিল্লিতে দূষণের বড় কারণ পরিবহন, নির্মাণ কাজ এবং বিদ্যুৎ প্রকল্প। কেন্দ্রকে শীর্ষ আদালতের নির্দেশ, মঙ্গলবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে জরুরি বৈঠক করতে হবে। নিউজ 18 বাংলা। মমতাজি খাই পড়িয়ে বড় করলো আর ভুলে গেলে, ভাই মানতে পারবো না আমি। যদি দরকার হয় পার্টি যদি আমাকে বলে পার্টি ছেড়ে চলে যান, আমি চলে যাব, দিদির পায়ের তলায় বসে থাকবো, কিন্তু যারা এই করে গেছে তাদের কাউকে দোকানে হবে না। আমি বেঁচে থাকা পর্যন্ত কাউকে হাওড়ায় আসতে দেওয়া হবে না। মঞ্চ থেকে নেমে একটু সুর নরম, তবে বক্তব্যে অনড় প্রসূন।
আমার কাছে কঠিন হবে, পার্টি দিলে পার্টির কথা মানতে হবে, কিন্তু আমার কাছে আমার মনে হয় কখনোই আমি মেনে নিতে পারবো না। আমাদের যারা বুঝতে পারছে তাদের দুঃখ নেই। হাওড়ায় আমি বলে না, সাধারণ মানুষ কেউ আর ঢুকতে দেবে না। পদ্মফুল ছেড়ে ঘাস ফুলে এসেও একের পর এক তৃণমূল নেতার কটাক্ষের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে সুর চড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে আমি জানি না যে এরকম একটা টপ টু বটম যে একজন করাপ্টেড লোক, সেই করাপ্টেড লোককে দলে কেন জয়েন করানো হলো। রাজীব বন্দ্যোপাধ্যায় অবশ্য এ নিয়ে কোনো মন্তব্যে নারাজ। এরই মাঝে হাওড়া সদর জেলা তৃণমূলের বিজয়া সম্মেলনীতে প্রাক্তন বর্তমানের দ্বন্দ্ব। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মুখে বর্তমান জেলা সভাপতি কল্যাণ ঘোষের প্রশংসা। তারপরেই মঞ্চ ছাড়তে গেলেন প্রাক্তন জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। কোনো ক্রমে পরিস্থিতি সামলালেন কল্যাণ ঘোষ। নিউজ 18 বাংলা। টিকিট চাইলে টাকা দাও বলছেন বিজেপি নেতা। ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের। ফোনে বিজেপি রাজ্য সভাপতির নাম করে পুরো ভোটের আগে প্রার্থী পিছু লাখ টাকা দাবি। লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ বিজেপির। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা করে দাও। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা চাপের হয়ে যাবে। একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। আপনার সুকান্ত মজুমদারকে আমাকে কনভিন্স করতে হবে, আমার কি আছে। ঠিক যেন বাজারের দরদাম, টাকা দিলেই পুরো ভোটের টিকিটের আশ্বাস। তৃণমূলের টুইট করা এই ফোন রেকর্ডিং ঘিরে শুরু তোলপাড়। প্রীতম সরকার দক্ষিণ কলকাতায় বিজেপির পরিচিত মুখ। জেলা তো বটেই, রাজ্য স্তরের নেতাদের সঙ্গেও তাঁকে দেখা যায়। সেই প্রীতমের বিরুদ্ধেই পুরো ভোটের টিকিটের নামে টাকা তোলার অভিযোগ, তাও আবার বিজেপি রাজ্য সভাপতির নাম করে। বলছি যে আজকে 9:15 থেকে ওই সুকান্তদার সাথে আমার একটা মিটিং আছে। ওখানে ওই হামের ওই ব্যাপারটা প্রস্তাবটা 12টা হবে কিনা জানি না। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা করে দাও। আপনার সুকান্ত মজুমদারকে আমাকে কনভিন্স করতে হবে, আমার কি আছে। এটা বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং, এবং যার নামে ভিডিওটি বেরিয়েছে আপনারা হয়তো খোঁজ নিয়েছেন, সে আগে তৃণমূল কংগ্রেস করত। কোনো অভিযোগই মানছেন না প্রীতম সরকার। যে আমার ছবি ব্যবহার হয়েছে এই সম্পূর্ণটাই ফেক। এখানে আমার থাকার কোনো প্রশ্নই নেই। বিধানসভা ভোটে ভরাডুবির পর বিজেপিতে টাকার আদান প্রদান নিয়ে সুর চড়ান তথাগত রায়। একাধিক নেতাকে নিশানা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার সেই একই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। ওয়ার্ড পিছু 1 লাখ, 12 জনের 12 লাখ, দরাদরি চলছে। লোক পাচ্ছে না, জন পাচ্ছে না, টাকা নিয়ে টিকিট বিক্রি করছে। তথাগত রায় যেভাবে টাকার কথা বলেছেন, সেটাও ইডি সিবিআই তারা তদন্ত করুন। প্রীতম সরকার ক্লিন চিট আছে কি নেই সেটা প্রীতম সরকারকে প্রমাণ করতে হবে যে তিনি এটা করেছেন কি করেননি। প্রথমে প্রমাণ করো নিজেকে, তারপরে পার্টির সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করবে। ভোটে ভরাডুবির পরে বিজেপির ভাঙা হাটে একের পর এক অস্বস্তি। কখনো নেতাদের ঘিরে কর্মীদের বিক্ষোভ, কখনো আবার তথাগত রায়ের মতো প্রবীণ নেতার বিস্ফোরক অভিযোগ। পুরো ভোটের আগে তালিকায় যোগ হলো তৃণমূলের পোস্ট করা এই ভিডিও। নিউজ 18 বাংলা। এদিকে বিহারের সাংবাদিককে অপহরণ করে খুন, রাস্তায় উদ্ধার অর্ধদগ্ধ দেহ। পরিবারের অভিযোগ, ভুয়ো ক্লিনিকের খবর ফাঁস করাতে দুষ্কৃতীদের রোষের মুখে পড়তে হলো বিহারের সাংবাদিককে। বিহারের মধুবনীর সাংবাদিক বুদ্ধিনাথ ঝা দিন কয়েক আগেই ফেসবুকে মেডিকেল পোস্ট নিয়ে একটি লেখা পোস্ট করেন। ফেসবুকে এলাকার ভুয়ো ক্লিনিক নিয়ে সরব হন সাংবাদিক। ফেসবুক পোস্ট ভাইরাল হতেই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। এরপরেই বিপদের শুরু। প্রথমে টাকা দিয়ে সাংবাদিক কেনার চেষ্টা, কাজ না হওয়ায় খুনের হুমকি। কোনো কিছুই দমাতে পারেনি নির্ভীক সাংবাদিককে। विनाशा की जो हत्या हुई है उसमें साफ तौर पर यहाँ के मेडिकल माफियाओं द्वारा हत्या कराई गई है, क्योंकि ये पिछले 2 साल से आरटीआई एक्टिविस्ट और पत्रकार भी था, तो लगातार यहाँ पे फर्जी मेडिकल जो चलता है गैंग, उस सबके खिलाफ कार्रवाई करवा रहा था। कितनों पे जुर्माना लगा, बाजाब्ता कल का ऑफिशियल स्टेटमेंट है एसएन झा के सिविल सर्जन यहाँ पे, कि उसकी वजह से पिछले सालों में 19 से अधिक फर्जी क्लिनिक बंद हो चुका है। और फिलहाल उसने 7 तारीख को फेसबुक पर एक पोस्ट किया था कि 15 तारीख से खेला हो गया, और एक लिस्ट डाला था जिसमें तकरीबन 10 अस्पताल थे जिस पर जांच होना था, और 9 तारीख उसको किडनैप कर लिया गया और उसकी लाश उनको बरामद हुई परसों। মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন বুদ্ধিনাথ।
মঙ্গলবার রাত 10টা নাগাদ বুদ্ধিনাথকে স্থানীয় এক বাজারে দেখা যায়। সিসিটিভির ফুটেজেই দেখা গেছে সেই ছবি। শুক্রবার বেতুন গ্রাম থেকে উদ্ধার হয় সাংবাদিকের অর্ধদগ্ধ দেহ। মঙ্গলবারই থানায় নিখোঁজ ডায়েরি করেন বুদ্ধিনাথের পরিবার। সাংবাদিকের মোবাইল ট্র্যাক করার চেষ্টা শুরু করে পুলিশ। শুক্রবার বুদ্ধিনাথের পরিবারের কাছে ফোন আসে বেতুনের জাতীয়